আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা জানেন আমি নিবন্ধন স্কুল পর্যায়ে ২, তারপর স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে বিভিন্ন টিউটোরিয়াল করে গেছি। সেখানে কিন্তু প্লে লিস্ট রয়ে গেছে। আসলে নিবন্ধনে কিন্তু যে বিগত সালগুলো ভালোভাবে যদি আপনি পড়ে যান 40% মার্ক কিন্তু পাওয়া যায়। এবারের নিবন্ধনে আরও একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আগে কিন্তু 0.50% মার্ক কাটতো ভুল হওয়ার জন্য, এখন কিন্তু 0.25 কাটবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি হতে পারে, তারপরে বলি যে অন অ্যাভারেজ যদি বলি যে আপনারা 50 থেকে 60 এর ভিতরে দাগাবেন কোশ্চেন, যেহেতু নিবন্ধনের এই মার্কটা আপনি অনেক বেশি পেলেও কিন্তু এটা অ্যাড হবে না। কাজেই সব মানে হুমড়ি করে সব দাগালেন নেগেটিভ মার্ক, কিন্তু এটা আসলে ভালো কিছু হবে না। তো সেক্ষেত্রে 50 থেকে 60-এর ভিতরে রাখবেন। আর এটা বিগত সালের কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি তাতেই কিন্তু আসলে খুব সহজেই নিবন্ধনের প্রিলিমিনারি পাস করা যায়। তো আমরা গণিত যদি এটা দেখি, তো আমি এক ভিডিওতেই কিন্তু স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে সবগুলো দেখবো। তো আমরা গণিতের যদি দেখি যে কি কি টপিক থেকে কোশ্চেন আসে, পাটিগণিত থেকে আসে, যেমন ধরেন যে ঐকিক নিয়ম থেকে আসে, লসাগু, গসাগু, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, গড়, এখান থেকে কোশ্চেন আসে। বীজগণিত আসে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, তারপরে বর্গ স্কোয়ার থাকলে ঘন সম্পর্কিত সমস্যা, তারপরে গসাগু, লসাগু, বীজগাণিতিক কিছু যে সমাধান বীজগাণিতিক, যেমন ধরি সংখ্যাটি এক্স, এরকম ধরে যে ম্যাথগুলো করি সেরকম মানে বাস্তবিক সমস্যা সমাধান করা। এছাড়াও সূচক, লগারিদম, অনুপাত, সমানুপাত, এগুলোর ম্যাথ এসে। আর আমরা যদি জ্যামিতি অংশ যদি দেখি, সেখানে কিন্তু পরিমিতি, ত্রিকোণমিতি, তারপরে আপনার হচ্ছে জ্যামিতির আমরা ত্রিভুজ দেখি, বৃত্ত, বর্গ, এই সম্পর্কিত সমস্যাগুলো কিন্তু এসে থাকে। তো আপনারা অবশ্যই জানেন যে গণিতে কিন্তু 25 মার্ক আসে। যারা গণিতে মোটামুটি বেসিকও যার ভালো, সে কিন্তু 25-এর ভিতরে মিনিমাম 20 পাওয়া পসিবল। তাহলে আপনি 25-এর ভিতরে যদি 20 পান, আর বাকি থাকে কত? আর বাকি 20, সেটা কিন্তু ইংলিশ, তারপরে সাধারণ জ্ঞান বা বাংলা, সেগুলো সমন্বয় করে কিন্তু পাওয়া খুবই ইজি। তো আর কথা না বাড়িয়ে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। নিবন্ধনের ম্যাথমেটিক্সের প্রথম দিকে কিন্তু মানে সংখ্যাসূচক বিভিন্ন কিন্তু প্রবলেম এসে থাকে, মাঝে মাঝে আসে। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এরকম ম্যাথ আসে। 1 থেকে 100, 1 থেকে 50, 1 থেকে 30, এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি। এখন মৌলিক সংখ্যা তো আমরা জানি, আমরা যদি বলি যে 1 থেকে কত 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কিছুতে ভাঙাইতে পারি না। তো সেক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে গেলে আপনি একটা শর্টকাট মনে রাখবেন, সেটা হচ্ছে 4 4 4 4 2 2 322 321। এই সংখ্যাটা মনে রাখলে কিন্তু মানে এই এক একটা রেঞ্জে কয়টা করে মৌলিক সংখ্যা আছে আপনারা কিন্তু বের করতে পারবেন। যেমন ধরেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, একইভাবে 11 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে কত 30। এরকম ভাবে আমরা যদি রেঞ্জ তৈরি করি, তাহলে এইটা কিন্তু এই যে দেখেন, এখানে হবে কত 4টা, এখানে কয়টা হবে, এখানে হবে 4টা, এখানে হবে কয়টা, এখানে হবে 2টা। এইভাবে কিন্তু আপনারা রেঞ্জ তৈরি করে দেখতে পারেন যে 1 থেকে 30 পর্যন্ত যদি বের করেন তাহলে কয়টা মৌলিক সংখ্যা থাকবে। একইভাবে আপনি যদি সবগুলো বের করেন, দেখবেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এই সমস্ত প্রবলেমগুলো আমি বিসিএস বলেন, প্রাইমারি নিবন্ধন বিভিন্ন সময় সলভ করেছি। যারা দেখেছেন তো তারা দেখেছেন, আপনারা এইভাবে কিন্তু শর্টকাটটা দেখে নিতে পারেন। এরপরে সহজ একটা টপিক হচ্ছে গড়। গড়ের অধ্যায় থেকে কিন্তু ম্যাথগুলো আসলে খুবই সহজ হয়। তো মৌলিক সংখ্যা থেকে যেরকম আসে, আমি কিন্তু একটু শর্টকাট আলোচনা করব যে যেগুলো আসলে প্রায় এসে থাকে বা এবারও আসবে বলে আমি আশাবাদী। তো গড় কি, গড় বিষয়টা আপনি কিন্তু জানা লাগবে যে গড় হচ্ছে, যেমন আপনি 5টা সাবজেক্টের গড় বের করবেন, তাহলে 5টা সাবজেক্ট, বাংলায় পেয়েছেন এত, ইংরেজিতে পেয়েছেন এত, গণিতে পেয়েছেন এত, 5টা সাবজেক্টের মোট মার্ক যোগ করবেন, যোগ করে যেহেতু 5টা সাবজেক্টের গড় 5 দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে গড়ের নিয়ম। আবার গড় যদি দেওয়া থাকে, যেমন ধরেন যে 5টা সাবজেক্টের গড় হলো 80 করে, গড়ে 80 করে পড়ছে, তাহলে টোটাল 5টা সাবজেক্টের টোটাল কত হবে, সেটা কিন্তু গুণ করলে কিন্তু তার টোটালটা বের হয়ে যাবে। তো গড়ের অঙ্কটা আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন, যে কোনো গড় নিয়ে যদি কোনো সমস্যা আসে। যেমন ধরেন আমরা একটা ম্যাথ দেখি যে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। 4 নাম্বারটা দেখেন, বলছে যে 6 8 এবং 10 এর যে গড়, আর হচ্ছে 7 9, আর আরো একটা সংখ্যার গড়, আমরা জানি না আরো একটা সংখ্যা কত, এরকম সংখ্যার গড় বের করতে হবে। আরো একটা সংখ্যা, এটা দেওয়া নাই। এটা গড় বের করা খুবই সহজ। এই সংখ্যার গড় যদি বের করেন, 3টা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করবেন। একইভাবে এই সংখ্যার যদি গড় বের করেন, তাহলে এই 3টা সংখ্যা এখানে মনে করি x আছে, তাহলে 3 দ্বারা ভাগ করবেন। পরবর্তীতে দুইটা সংখ্যার গাণিতিক গড় সমান, তাহলে সমান দিলাম, 3 3 যদি কাটা দেই বাকি, তাহলে এখানে যোগফল যা থাকলো আর এখানে যদি ক্যালকুলেশন করে x এর মান যা বের করবেন, x এর মান যা বের হবে সেটাই কিন্তু অ্যানসারে চলে আসবে। গড় সম্পর্কিত যদি আরো দেখি, যে বলছে 1 নাম্বারটা দেখেন, বলছে যে রহিম ও করিমের গড় বয়স কত, 35 বছর। আচ্ছা, রহিম ও হামজার গড় বয়স, আবার বলছে রহিম ও হামজা এদের গড় বয়স কত বলছে, 20 বছর। হামজার বয়স 11 বছর হলে
হামজার বয়স আবার 11 দেওয়া আছে, 11 বছর হলে করিমের বয়স কত? তাহলে আপনি দেখেন হামজার বয়স যে 11 দেওয়া আছে, আপনি কিন্তু রহিম এবং হামজা এই দুজনের গড় দেওয়া ছিল কত? 20। দুজনের যদি গড় 20 দেওয়া থাকে, দুইটা যোগ করলে দুজনের টোটাল কত হবে? 40। এখন রহিম আর হামজার টোটাল হলো 40, সেখানে হামজার তো 11 দেওয়াই আছে, তাহলে আমরা যদি 11 বাদ দিই, তাহলে হামজার যদি বাদ দিই তাহলে শুধু কারটা বের হবে? রহিমের বয়সটা বের হবে। আচ্ছা, রহিমের বয়স যদি একবার বের হয়, সেটা কিন্তু রহিম ও করিমের 35, গড় হলো 35। তাহলে রহিম ও করিমের গড় যদি 35 হয়, মোট কিন্তু 35 দুগুণা কত হবে? 70 হবে। তাহলে অলরেডি রহিম ও করিমের 70 হলো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রহিম বের করে রাখছেন, তাহলে রহিমের বয়স হবে এখানে কিন্তু রহিমের যেটা হবে সেটা বিয়োগ করলেই কিন্তু করিমের বয়সটা কিন্তু বের হয়ে যাবে। তো গড় সম্পর্কিত ম্যাথগুলো দেখবেন খুবই সহজ, একটু দেখে নেবেন। আর আমার বিস্তারিত ভিডিও করা আছে কিন্তু, প্লেলিস্ট অনুসারে দেখে নেবেন যদি কোনো সমস্যা মনে করেন। আমার স্কুল পর্যায়ে 2 এর দেখেন এখানে 2 নম্বরের ম্যাথটা যদি দেখেন যে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাদের গড় বের করতে বলছে। আসলে স্কুল পর্যায়ে 2 এর কিন্তু ম্যাথমেটিক্স একই সিলেবাসের, বাট সেই ম্যাথগুলো কিন্তু তুলনামূলকভাবে কি হয়? সহজ হয়। যে যদি গড় বের করতে বলে সংখ্যাগুলো আপনি কি করবেন? যোগ করবেন এবং কয়টা সংখ্যা আছে সেই কয় সংখ্যাটা ভাগ করবেন। দেখেন এখানে কিন্তু এই যে 2 নাম্বার 3 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এই সবগুলো সংখ্যা যোগ করে যে কয়টা সংখ্যা সেটাতে ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তো ঐকিক নিয়মের যদি ম্যাথ দেখি, ঐকিক নিয়মের ম্যাথগুলো কিন্তু আসলে অনেক বেশি কঠিন আসে এরকমটা না। এখানে 1 নাম্বারটা দেখেন যে কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? তো আমার বিশ্বাস এগুলো করে দিতে হবে না, আমার লিস্টে করা আছে। কিন্তু আমি শুধু কমন যে জিনিসগুলো একটু বেশি টার্গেট করে করবেন। আপনার এমন নট নেসেসারিলি যে আপনার একদম বিসিএস বা অনেক কমপ্লেক্স কিছু করা লাগবে। আপনি এখানে 25 এর ভিতরে যদি 20 যদি তুলতে পারেন দ্যাটস ডান। এরপরে লসাগু গসাগু থেকে যদি আমরা দেখি, দেখেন লসাগু গসাগু নিয়ে যে ধরনের ম্যাথগুলো থাকে এই পাটিগণিতে, সেটা হচ্ছে যে এখানে একটা সূত্রটা আপনি মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল ওই দুইটা সংখ্যার লসাগু গুণন তার গসাগু। এই সূত্রটা যদি আপনার জানা থাকে, এই ধরনের ম্যাথমেটিক্স কিন্তু খুব সহজে করতে পারবেন। এখন ডাকে আসে কিভাবে? এখানে দুটি সংখ্যার ভিতরে ধরেন একটা সংখ্যা দিয়ে দিছে 144 মনে করেন। এখন আর একটা সংখ্যা আপনাকে বের করতে বলে, অবশ্য তাদের লসাগু দেওয়া থাকে। আমি র্যান্ডমলি সংখ্যা লিখছি বা গসাগু ধরেন এরকম দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দুটি সংখ্যার ভিতরে একটা সংখ্যা যদি দেওয়া থাকে, আর একটা সংখ্যা বের করার নিয়ম হলো দেখেন দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগু, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। কাজেই দুটি সংখ্যার গুণফলের ভিতরে যদি একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই লসাগু গসাগুকে ওই সংখ্যাটা ভাগ করলে অপর সংখ্যাটা বের হয়ে যাবে। এরকম থাকে ম্যাথটা। অনেক সময় আবার এরকম থাকে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে, ধরেন দুটি সংখ্যার গুণফল হলো, আমি কিন্তু র্যান্ডমলি লিখতেছি, এগুলো শুধু বোঝার জন্য, নিয়ম বুঝলে আপনি ক্যালকুলেশন নিশ্চয়ই পারবেন। দুটি সংখ্যার গুণফলে এমনটা দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, ধরেন লসাগু হচ্ছে 205 মনে করি আমরা, তাহলে তাদের গসাগু কত? তাহলে গসাগু বের করতে পারবেন না? এই যে গসাগু বের করার নিয়ম হলো এই জিনিসটা, তাহলে গুণন আছে এবার সাথে ভাগ করে দেন, হয়ে যাবে। একইভাবে যদি আপনার গসাগুই যদি দেওয়া থাকতো ধরেন, আর লসাগু যদি বের করতে হইতো লসাগু, তাহলে কি করতাম? এই যে গসাগুর যে মানটা সেটাতে ভাগ করে দিলে কিন্তু হয়ে যেত। তো এইভাবে আমরা যদি দেখি নিশ্চয়ই আপনারা এগুলো পারবেন। যেমন ধরেন আমরা 3 নাম্বার করে দেখেন যে দুটি সংখ্যার লসাগু কত দেওয়া? লসাগু এখানে দেওয়া হচ্ছে 144। আচ্ছা, এরপরে বলছে যে এদের গসাগু 12, গসাগু কত দেওয়া? গসাগু হচ্ছে 12। আচ্ছা, একটি সংখ্যা 48 হলে, তাহলে একটি সংখ্যা কত বলছে? একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা জানি যে এরকম যদি থাকে তাহলে দুইটি সংখ্যার গুণফলে একটা সংখ্যা তো এটা আর একটা সংখ্যা x, এটাতে এই দুইটা গুণ করে কিন্তু 48 টা ভাগ করে দিলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তো এই ধরনের ম্যাথগুলো আবার এইভাবে থাকে, ধরুন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে অনেক সময়। আমরা যদি কত নাম্বার দেখব 6 নাম্বার ম্যাথটা যদি দেখি যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? দেখেন দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া? অনুপাত হলো 7:8 দেওয়া। তাহলে আপনি কি করবেন? এদের অনুপাত দেওয়া থাকলে একটা সংখ্যা আপনি 7x ধরবেন আর একটা সংখ্যা 8x ধরবেন। এখন এই যে ধরলেন, এদের গসাগু কিন্তু সহজে নির্ণয় করা যায়। এই যে তাদের গসাগু, যেহেতু গসাগুতে শুধু মিলটা আসে, তাহলে x হলো গসাগু। তো অ্যানসার যদি ডাকে গসাগু দেওয়া থাকে, তাহলে তো আমরা এমনিতে ধরার পরে গসাগু পাইলাম x, আর এমনিতে ডাকে গসাগু দেওয়া থাকে। যেমন ধরেন আমাদের কত নাম্বার করতেছিলাম জানো? আমরা 4 নাম্বার করতেছিলাম যে তাদের গসাগু 9 হলে, তাহলে গসাগু এখানে 9 হলে তাদের লসাগু কত? কারণ লসাগু এখন দেখেন এই যে সংখ্যা দুটো তুললেন, এদের লসাগু নির্ণয় করতে গেলে 7 7 আসবে 8 আসবে, তার মানে 7 8 56, আর এই যে x মিল একটা x আসবে, তাহলে x এর মান তো আপনি পেয়ে গেলেন। তাহলে 56 গুণন x এর মান 9, এটা কিন্তু ক্যালকুলেশন করে দিলে কিন্তু এই ম্যাথগুলো হয়ে যায়। এই ম্যাথগুলো বারবার কিন্তু এসেছে। আমি আসলে সেই ম্যাথগুলো নিয়ে কথা বলছি যেগুলো কন্টিনিউয়াস কোনো না কোনো সালে কিন্তু আসতেছে। এরপর লসাগু গসাগু সম্পর্কিত এরকম কিন্তু থাকে যে একটি 5টি ঘন্টা একত্রে বাজলো, এত সেকেন্ড পর পর বাজলো, কতক্ষণ পর একত্রে বাজবে, এরকম যদি ঘন্টার অঙ্ক থাকে যে এত সেকেন্ড পর পর বাজলো, সেটা কিন্তু লসাগু করলে যেটা ওটাই হবে আনসার। আমি আগে বলেছি এগুলো কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আজকে করতেছি না, যেহেতু এগুলো আমার আগেই সলভ করে দেওয়া আছে, কিন্তু শুধু কমনগুলো আমি ধরিয়ে দিচ্ছি। এরপরে এখন
আমরা কিন্তু এই যে পার্সেন্টেজের অঙ্ক, শতকরার অঙ্ক কিন্তু এসে থাকে। আপনারা যদি একটু দেখেন যে 7 নম্বর অঙ্কটা দেখেন যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের ছাত্র কত? আমার ছাত্র কত? 60 জন। এখানে বলছে কি 42 জন ফেল করলে, তাহলে 42 জন কিন্তু ফেল করছে, তাহলে পাস করলো কয়জন? পাস করলো আমরা কিন্তু এই 60 থেকে এখানে দিলে, এখানে 10 থেকে 2 বাদ দিলে 8, আর এখানে তাহলে কত থাকলো? 18 জন কিন্তু আমার পাস করছে। এখন আমাকে কিন্তু শতকরা কতজন পাস করছে সেটা বের করতে বলছে। তাহলে 60 জন থেকে পাস করলো কয়জন? 18 জন। একজন থেকে পাস করবে কতজন? এতজন। অথবা 100 জন থেকে পাস করবে কতজন? এটা কিন্তু 100 হয়ে যাবে। এই ধরনের ম্যাথ, বিলিভ মি, এগুলা কিন্তু প্রচুর এসে থাকে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখেন এই আমরা এই ঐকিক নিয়মের আরেকটা অঙ্ক দেখি যে এই যে চিনির মূল্য বলেন, চাউলের মূল্য বলেন, 25% বৃদ্ধি পাইলে, 25% বা 20% বৃদ্ধি পাইলে তারপরে বলা হয় যে এমন ভাবে কমান যাতে ব্যয় বৃদ্ধি না পায়। তো এই ধরনের ম্যাথ থাকলে যে এখানে আমাদের চাওয়া হয় যে চিনি বাবদ শতকরা কত কমালে, শতকরা কত কমাবেন, যেহেতু 25% বাইরে গেছে। যদি এই ম্যাথ গুলা দেখেন, যদি বলে বেড়ে গেছে, 25% বেড়ে গেছে আগের চাইতে, তখন কি করবেন? এখানেও 100, উপরেও 100, নিচেও 100, তারপরে উপরেও 25, নিচেও 25। এখন দেখেন উপরেও সবসময় গুণন হবে, শর্টকাট আমি বিস্তারিত করেছি, শর্টকাট দেখেন। উপরে সবসময় গুণন হবে, আর নিচে বেড়ে গেলে আপনি যোগ করবেন। বেড়ে গেলে কি করবেন? যোগ করবেন এই ম্যাথগুলো। এখন একটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আবার মূল্য হ্রাস যদি পায়, বেড়ে না যেয়ে যদি হ্রাস পায়, তখন কিন্তু এখানে আপনি কি করবেন? এখানে বিয়োগ করবেন। করলে কিন্তু দেখবেন যে এই অ্যান্সারগুলো হয়ে যায়। এই চিনির মূল্য কমে গেল, অমুকের মূল্য কমে গেল, এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রায় এসে থাকে। এরপরে আমরা সুদ কষা নিয়ে যদি ম্যাথগুলো করি, দেখেন সরল সুদের ক্ষেত্রে জাস্ট আই সমান সমান পি এন আর, এই সূত্র ব্যবহার করলে কিন্তু ম্যাথগুলো হয়ে যায়। তো আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হচ্ছে আসল, এর মানে বছর, আর মানে হচ্ছে যে আমাদের সেই শতকরা হার। তো এই আর এর মানটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এর মান ধরেন 6% দেওয়া আছে, তো এই 5 এর মানেই কিন্তু যে 5 মানে হচ্ছে 100 তে কত, তাহলে নিচে 100 উপরে 6, আচ্ছা আর এর মান কিন্তু তখন এইভাবে ব্যবহার করতে হবে আমাদের। এখান থেকে আমরা আয়ের মান যদি বের করতে পারি, পির মান বা এর মান, বারের মান, যে কোনো মান চাইতে পারি, সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো একই সাথে এখানে কিন্তু আমাদের কম্পাউন্ড যেটা ইন্টারেস্ট, যে চক্রবৃদ্ধি মূলধন যেটা, সেই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে c সমান সমান p * 1 + r টু দি পাওয়ার n। তো চক্রবৃদ্ধি মূলধন যদি বলে, সেক্ষেত্রে কিন্তু এটা আসল, এটা সুদের হার, এটা হলো আমাদের n, আর সি মান হচ্ছে সবৃদ্ধি মূলধন, মানে সুদাসল যেটাকে বলে। তো আমরা সুদাসল বের হবে এখান থেকে, আমরা যদি এখান থেকে আসলটা বাদ দেই, সি মান বের হওয়ার পরে এখান থেকে আসল বাদ দিলে কিন্তু আয়ের মান আমরা বের করতে পারি। তো এইগুলা সম্পর্কিত দেখে যাবেন। এই ম্যাথগুলা কিন্তু মানে একটা সুদ কষা থেকে কিন্তু একটা ম্যাথ মাস্ট থাকবে, এবং সেটা ম্যাক্সিমাম পসিবিলিটি স্যার আই সমান সমান পিএনআর, অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে অঙ্কটা আসবে। তো আশা করতেছি এটা আপনারা পারবেন। দেখেন এখানে প্রথম অঙ্কটা যদি দেখেন যে 5% হারে, 5% হারে মানে হচ্ছে আর এর মান হলো 5%, ওকে। 5000 টাকায়, 5000 টাকা, তাহলে পির মান 5000 টাকা, ঠিক আছে। তারপর 2 বছর, তাহলে এর মান 2। সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে সরল মানে কি? তাহলে সরল আই সমান সমান পিএনআর, এখান থেকে আয়ের মান বের হবে। আবার সি সমান সমান চক্রবৃদ্ধি তো বের করতে হবে, p * 1 + r টু দি পাওয়ার n। এখান থেকে সির মান বের হবে, বাট সির মান না, আয়ের মান বের করতে হবে। তাহলে সি বিয়োগ পি, সব সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমাদের আয়ের মানটা বের হবে। তাহলে এখানেও আয়ের মান বের হলো, এখানেও আয়ের মান বের হলো, দুটোর পার্থক্য কত সেটা বের করলে কিন্তু এই ম্যাথের অ্যান্সার চলে আসবে। এছাড়া পাটিগণিতে এই ধরনের ম্যাথ এসে থাকে যে একটি বই 7 নাম্বারটা দেখেন, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এই যে ক্ষতি হয়ে গেছে লাভ হইতো, বা লাভ হয়ে গেছে ক্ষতি হইতো, এই ধরনের ম্যাথগুলো দেখুন দুইটা বিক্রয় মূল্য থাকে। একটা হচ্ছে ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় করলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু আপনি 90 টাকায় বিক্রি করছেন। আবার যদি 7 নাম্বারটা দেখেন, আবার 5% যদি লাভ করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি 105 টাকায় বিক্রি করছেন। তাহলে বিক্রয় মূল্য কিন্তু দুইটা, একটা ক্ষতিতে, একটা লাভে। এখন দেখি বিক্রয় মূল্য পরবর্তীতে আমার বাড়ছে কত, আপনি যদি 90 বাদ দেন তাহলে কিন্তু 15 টাকা বেড়ে গেল। তাহলে 15 টাকা যদি বাড়ে, তখন ক্রয় মূল্য ছিল কিন্তু 100 টাকা, অথবা 1 টাকা বাড়লে ক্রয় মূল্য ছিল 100 টাকা। আর আমাদের এখানে 45 টাকা বেশি হতো, তাহলে 45 টাকা বেশি হতো মানে কি, বাড়লে তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমি বারবার সলভ করেছি, এবং প্রতিবারই শুধু সংখ্যা চেঞ্জ করে কিন্তু তারা দিয়ে থাকে। অনুপাত সমানুপাতের ম্যাথগুলা কিন্তু খুবই সহজ আসলে, একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু এখানে মার্কগুলো পাওয়া যায়। অনুপাত সমানুপাতের যেটা মানে বেশিরভাগ সময় যেটা আছে যে ধরেন দুইটা অনুপাত দেওয়া, এখানে এ বির জায়গায় কামাল রহিম এরকম কিছু লেখা, নামও লেখা থাকতে পারে, এরকম একটা অনুপাত দেওয়া। আবার b/c এরকম একটা অনুপাত দেওয়া হচ্ছে কত, 5:6। এগুলাকে সরল অনুপাত, অর্থাৎ a/b/c এরকম একটা অনুপাতে, মিশ্র অনুপাতে পরিণত করতে বলে, যে মিশ্র একটা অনুপাতে পরিণত করো। এইগুলাতে দেখবেন এখানেও b, এখানেও b, তার মানে এখানে b এর মান 7, এখানে b এর মান 5। এইটাই কাজ করবেন, শুধু এটা কি করবেন, 7 দিয়ে এই দুটোকে গুণ করবেন, আর এই 5 দিয়ে এই দুটোকে গুণ করবেন, দেখবেন যে অ্যান্সার চলে আসছে। এছাড়া অনুপাত সমানুপাতের গুলো কিন্তু আপনাদের কিন্তু মধ্য অনুপাতি, তারপরে উত্তর পথ, পূর্ব পথ, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এসে থাকে, সেগুলো একটু দেখবেন।
যেমন একটা ম্যাথ বলা হয়েছে যে দুটি রাশির অনুপাত, একটা রাশি হচ্ছে 9 আর একটা রাশি হচ্ছে 15। 4 নাম্বার ম্যাথটা যদি দেখেন, পূর্ব রাশি 36 হলে, তাহলে 9 পূর্ব রাশি 9 হলে পরের রাশি হয় কত 15, পূর্ব রাশি 1 হলে কত হবে, তাহলে 15/9। এখন বলছে পূর্ব রাশি 36 হলে, তাহলে পূর্ব রাশি 36 হলে এটা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। তারা আমাদের কিন্তু দেখেন যে এরকম যে a/b = b/c, এখানে কিন্তু আমরা চাইলে a/b = b/c, তার মানে b² = ac, অতএব b √ac। অর্থাৎ আমাদের অনেক সময় মধ্য সমানুপাতি বের করতে বলে। মধ্য সমানুপাতি বের করতে গেলে আপনি চিন্তা করবেন যে অনুপাত কয়টা, একটা দুইটা, এখানে কিন্তু অনুপাত অ্যাকচুয়ালি a b c তিনটা অনুপাত। আর তিনটা অনুপাতকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। এভাবে লেখার পরে মধ্য অনুপাত বের করতে গেলে কিন্তু আমরা এই সূত্র দ্বারা যে b² = ac এভাবে সহজেই করতে পারি। কিন্তু একই সাথে যদি চারটা অনুপাত দেওয়া থাকে যে a/b = c/d, এটাও কিন্তু আমরা সেম a/b = c/d। তো যে কোনো ধরেন এই অনুপাত দেওয়া, এই অনুপাত দেওয়া, এই অনুপাত দেওয়া, তিনটা অনুপাত দেওয়া, তাহলে এই অনুপাত কিন্তু আপনি বের করতে পারবেন। অর্থাৎ a b c অর্থাৎ যে কোনো সকল মান দেওয়া থাকবে, যে কোনো একটা মান যদি বের করতে বলে আপনি কিন্তু বের করতে পারবেন। সমানুপাতের এই যে 20 নাম্বার ডাকটা একটু দেখেন, এই ম্যাথটা কিন্তু প্রায় এসে থাকে এই টাইপের, যে একটি সোনার গহনার ওজন টোটাল হলো 16 গ্রাম। সোনার গহনার ওজন, সোনা ও তামার অনুপাত, সেখানে সোনা, গোল্ড আর তামা অনুপাত হলো কত 3:1 এরকমটা দেওয়া। কি পরিমাণ সোনা মিশালে, তার মানে আপনি গোল্ড মিশাবেন আর কি, মিশালে অনুপাতের একটা চেঞ্জ আসবে, অর্থাৎ 4:, তখন হবে 4:1 এরকম আসবে। এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর আসে। তাহলে আমরা প্রথমে দেখবো যে 16 গ্রামের ভিতরে 3 আর 4 আছে। আমরা যদি সোনার হলো 3, এটা যদি বের করতে চাই তাহলে 16 এর অনুপাত দুইটা যোগফল হলো 4, আর সোনা বের করতে চাইতেছি তাহলে 3, যেহেতু সোনার অনুপাত এটা, তাহলে 4 4 16, 3 4 কত 12, তাহলে 12 গ্রাম হলো সোনা। 12 গ্রাম যদি সোনা হয়, টোটাল হলো 16 গ্রাম, তাহলে 12 13 14 15 16, আর 4 গ্রাম আছে হলো কি, এটা হলো গোল্ড, এটা গোল্ড, আর এটা হলো তামা হলো এটা। তাহলে এখন বলছে কত পরিমাণ সোনা মিশালে, আমি জানি না কি পরিমাণ সোনা মিশাবো, ধরে নিই x গ্রাম মিশালে, তাহলে আমরা আগে তো 12 ছিলই, 12 গ্রাম সোনা ছিল, তার সাথে x গ্রাম সোনা মিশালাম, আমরা তো তামা মিশাই নাই, তামা যা ছিল তাই, সমান সমান বলছে যে অনুপাত হবে তখন 4:1, তাহলে 4:1। এখন এটা ক্যালকুলেশন নিশ্চয়ই পারবেন, এটাকে তাহলে 12 + x নিচে হলো 4 = 4/1, তাহলে এখন এইভাবে কিন্তু x এর মান খুব সহজে বের করতে পারবেন। এরপরে উৎপাদক বিশ্লেষণ, আসলে নবম দশম শ্রেণীর আগের যে বইটা, সেখানে শুধু উৎপাদক বিশ্লেষণে মাত্র 2টা চ্যাপ্টার দেওয়া আছে, সেখান থেকে মানে বেছে বেছে কয়েকটা ম্যাথ বারবার আসে। তার ভিতরে এরকম একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে যে x² - y² + 2y - 1। এই ধরনের ম্যাথ আসলে দেখার সাথে সাথে আপনাদের পারা উচিত। এটাকে হোল স্কয়ার দিলাম, মাইনাস কমন নিলে y² + 2y আমরা 1 দিতে পারি। সরি, এখানে কিন্তু যে মাইনাস নিলে কিন্তু এটা কিন্তু কি হয়ে যাবে, এই যে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি আবার লিখছি +1, এরকমটা কিন্তু হবে। অর্থাৎ তাহলে এটা হবে প্লাস, এটা প্লাস ছিল, এটা মাইনাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। আমরা যখন মাইনাস কমন নেই তখন রাশির সামনের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়। এখন এখানে দেখবেন যে y² + 2 a² - 2, এখানে মনে 1 দিতে পারি, 1 এর উপর স্কয়ার দিতে পারি, তাতে তো কোনো প্রবলেম নাই। এই ধরনের ম্যাথ আপনারা সবাই পাবেন আমি বিশ্বাস করি। তাহলে হোল স্কয়ার, এখন a² মানে b² সূত্র বসালে কিন্তু ম্যাথটা হয়ে যায়। এছাড়া মিডল টার্ম সম্পর্কিত সমস্যা আসে প্রচুর। এরকম যদি না আসে তাহলে যেমন ধরেন 6² - 7x তারপর কত 5, এরকম মিডল টার্মগুলো আপনারা নিশ্চয়ই পারবেন। মিডল টার্মের নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যাকে গুণ করবেন, যেমন 5 6 30। এখন এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে যেন 30 মিলে। আচ্ছা, আবার যে দুটো সংখ্যা নেবেন ওই দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে যেন 7x - 7x মেলে, তাহলে কিন্তু এই ম্যাথগুলো হয়ে যাবে। তো উৎপাদক বিশ্লেষণে কিন্তু আসলে এই মার্কগুলো আমাদের পাওয়া উচিত। এরপরে আমাদের কিন্তু এই a² + b² এই টাইপের সূত্রতে কিন্তু সমাধান করতে বলে। যেমন ধরেন a + b এর মান দেওয়া আছে কোনো একটা, তারপর হচ্ছে ab এর মান দেওয়া আছে কোনো একটা, তাহলে a² + b² সূত্র বের করেন। এটা কে না পারবে। এটা আবার কিন্তু কিউবের ক্ষেত্রে কিন্তু এটা এসে থাকে। যেমন ধরেন আমরা কিউবের একটা করি, এখানে 3 নাম্বার ম্যাথটা দেখেন যে x - 1/x, এটা মান কত দেওয়া 3/2। এটা যদি হয় তাহলে x³ - 1/x³ এর মান বের করেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিউবেরটাই কিন্তু বেশি আসে। তো সেই ক্ষেত্রে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab তারপরে ইনটু a - b। এখন এটা এমনিতেই কাটা যায়, আর এখানে যে মানটা দেওয়া আছে সেই মান প্রয়োগ করলে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু হয়ে যায়। তো একই, তাহলে আমরা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবো, যে এটার সাথে একই সাথে আমরা যদি হোল স্কয়ার থাকতো তার মান নির্ণয়ের সূত্রটা আমরা মনে রাখবো, মানে ab এর সূত্রটা আমরা মনে রাখবো। এইগুলো দিয়েও কিন্তু বেশ কয়েকবার এসেছে। এবার বীজগণিত লসাগু গসাগু নিয়ে যদি কথা বলি, এটা আসলে উৎপাদক বিশ্লেষণ ছাড়া কিছুই না। কেমন, যেমন ধরেন রাশি দেওয়া আছে যে x² + 5x + 6, এইটা একটা রাশি, আর আরেকটা রাশি দেওয়া আছে যে x² +
3x প্লাস 2 এরকম যদি থাকে তাহলে লসাগু কত গসাগু কত এইটা আপনি ভাগাবেন, এটাও ভাগাবেন, দুইটাই মিডল টার্ম হবে। ভাগানোর পরে আপনি দেখবেন যে লসাগুতে আগে প্রথমে মিলগুলো নেবেন, তারপর অমিলগুলো নেবেন, আর গসাগুতে শুধুমাত্র মিলগুলো নেবেন, তাহলে তো ম্যাথগুলো হয়ে যায়। আর তাছাড়া বড় কথা হলো যে অনেক সময় কিন্তু গসাগুতে ধরেন এমন কিছু আসলো, ধরেন এখানে x প্লাস 2 আসলো মনে করেন, আর x প্লাস 1 আসলো, আর এটা ভেঙে আমরা x প্লাস 10 পাইছি আর হচ্ছে x মাইনাস 20 পাইছি মনে করেন, এরকম তো আসলে আসবে না, তাহলে তো কোনো কিছু কমন নাই, তাহলে গসাগুতে অ্যানসার কি লিখবো আমরা? যদি কোনো কিছু মিল না থাকে তখন কিন্তু সব দুইটার সামনে কিন্তু 1 আছে মনে মনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যানসার হবে 1। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সূচক, সূচকের অঙ্ক আসলে মানে এত সহজ, আপনি যদি জাস্ট একবার দুইবার দেখেন, সূত্রগুলো একটু ঝালাই করেন, তাহলে কিন্তু ম্যাথগুলো পাবেন। তো এখানে কিন্তু তার আগে দেখবেন যে সূত্র শর্ত দেওয়া আছে, যে যেমন ধরেন যে এখানে বলছে যে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1/a টু দি পাওয়ার n। এটা কোন কোন শর্ত আছে? শর্ত হলো সূচকে আপনি কখনো যে ঋণাত্মক সংখ্যার কাজ করে না, তাহলে বেস এ যদি ঋণাত্মক সংখ্যা যদি কাজ না করে তাহলে অবশ্যই 0 থেকে বড় হবে বেসের মান, এইটা একটা শর্ত। আর আরেকটা শর্ত হলো যে ঠিক আছে a থেকে বড় হবে এর মান, একই সাথে 0 থেকে বড় হবে এর মান, একই সাথে a সমান সমান কিন্তু 1 হয় না। এই দুটো শর্ত মূলত সূচকের সূত্রে থাকে। আর এগুলো বিস্তারিত আমি কিন্তু বারবার বলতেছি যে প্লে লিস্টে করা আছে, তখন এগুলো ব্যাখ্যা করেছি। আজকে যেহেতু সাজেশনমূলক একটা ভিডিও করতে যাচ্ছি, কাজে এগুলো রিপিটেড আমি আর কথা বলতে চাচ্ছি না। আর সূচকের নিয়মে আরেকটা যেটা হচ্ছে যে আপনি যত বড় সংখ্যায় হোক না কেন পাওয়ার 0 থাকলে কিন্তু তার মান 1 হয়, এরকমটা। আবার আপনি কিন্তু বেস যেমন 2 টু দি পাওয়ার কিছু একটা দেওয়া আছে মনে করেন, এখানে x, এখানে মনে করেন যে 4 টু দি পাওয়ার 4 দেওয়া আছে মনে করেন শুধু, সেক্ষেত্রে x এর মান কি হবে? তাহলে আমরা কিন্তু চাইলে 2 এর পাওয়ার x সমান সমান 2 এর পাওয়ার 2, তাহলে বেস কাটা যা x এর মান কত হবে? 2 হবে। কাজেই এই সূত্রগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এরপরে সূচকের ম্যাথে আমরা যদি একটা ম্যাথ দেখি যে √5, এখানে কি বলছে x প্লাস 1, তারপর হচ্ছে 3√5, এটা কত দেওয়া? 2x মাইনাস 1, x এর মান বের করতে বলছে। আমরা চাইলে কিন্তু এগুলো অপশন টেস্ট করে করতে পারি যে কোন অপশন অ্যানসার আসবে। তাছাড়া এই ম্যাথটা যদি বলি, দেখেন আমি যে ম্যাথগুলো করতেছি কোনোটাই কিন্তু ফেলনা না, এগুলো সবই কোনো না কোনো সময় কিন্তু বোর্ডে আসছে। তো সেই ক্ষেত্রে এটা দেখি আমরা √5, এটাকে আমরা চাইলে তো 5 এই রুট ওভার থাকে মানে হাফ, তারপরে x প্লাস 1 এরকমটা আসবে। আর এরকম যদি থাকে এই 5 এর পাওয়ার মনে মনে কিন্তু একটা 1 আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই 1টাই যাবে উপরে, আর এই 3 উপরে যেটা ছিল ওটা নিচে, এর সাথে গুণন অবস্থায় ছিল কত? 2x মাইনাস 1। এখন দেখেন এখানেও 5 এখানেও 5, আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি x প্লাস 1 সমান সমান এখানে কিন্তু 1/3, তারপর হচ্ছে 2x মাইনাস 1 এরকম লিখতে পারি। এখন এটা কিন্তু ক্যালকুলেশন করলেই কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে। এছাড়াও সূচক না থাকলে কিন্তু লগ আসে, বা দুইটাই আসতে পারে, যেমন log 2 √5, এখানে 400, এরকম একটা ম্যাথ দেওয়া আছে এখানে। তো বলছে যে এর মান কত হবে। এখন দেখেন বন্ধুরা, এখানে এই ম্যাথটা করতে গেলে আমরা কি করব, যে এখানে লগ আছে, এখানে 2√5 আছে, এখানে আমরা 2√5 নেব। 2√5 আমরা কেন নিব? তো লগের এই ম্যাথগুলোতে আপনি বেস সেম আনার চেষ্টা করবেন, কারণ হচ্ছে লগ যদি সেম বেস হয়, বেস তার পাওয়ার যদি 2 হয় বা 3 হয় বা যাই হোক, সেটা সামনে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে লগ a/a, এখানে যে বেস মিললে, বেস আর পাওয়ার মিললে এটা 1 লেখা যায়, তারপর 2 * 1 = 2 আসবে অ্যানসারে। এখন লগ a এর পাওয়ার a, লগ আমি এই জন্য বেস এবং বেসের সেম জিনিস আনার চেষ্টা করছি। এখন কথা হলো যে এখানে তো আছে 400, এখানে তো আমি লিখলাম 2√5, তো আমার তো 400 হলো না, তাহলে এখন এমন কিছু আনতে হবে এখানে যাতে করে 400 মেলে। এখন অপশন থেকে দেখেন যে কোনটা নিলে 400 মিলে। এখানে 1 আছে কতে, তো 1 নিলে কি এটা 400 মিলবে? অর্থাৎ 2√5, এটা পাওয়ার 1 নিলে কি 400 আসবে? না। আবার খ নাম্বার আছে 2, তো আপনি 2 নিলে কি 400 মিলে? একইভাবে 2√5 আছে, 4 আছে, তো আপনি নিয়ে দেখবেন কোনটা নিলে 400 মিলে। আমরা যদি 4 নিই, এখানে 4 নিলে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত? যে তাহলে আসবে 16 গুণন, এখানে কিন্তু √5 4 বার আসবে, 4 বার আসা মানে যে এক জোড়া থেকে 5 আর এক জোড়া থেকে 5, তাহলে 16 × 25, এটা করে দেখেন যে 400 মিলে কিনা। তো অপশন থেকে এইভাবে নেওয়ার চেষ্টা করবেন এই ম্যাথগুলোতে। এছাড়াও আমাদের চেয়ে বসে যে, যেমন ধরেন 23 নাম্বারটা যদি দেখেন যে 5√5 এর 5 ভিত্তিক লগ, এর 5 ভিত্তিক লগ। 5 ভিত্তিক মানে কি? তার মানে ভিত্তি হলো 5, আর তার মানে ভিত্তি যদি 5 দিই তাহলে 5√5 এটা বের করতে হবে। তো এটার পরিবর্তে আমরা তাহলে log 5, এবং এটার পরিবর্তে দেখেন 5 × 5 এর পাওয়ার হাফ, পরবর্তীতে একটা 5 নিয়ে আসবো আমরা, তাহলে log 5 এর পাওয়ার, আর একটা আমরা সূচকীয় নিয়মে একটা 5 লিখলে 1 + হাফ লিখতে পারবো। যাক এইটা 5 মিলে যাবে, আর এই যে এইটুকু থেকে যে অ্যানসার আসবে সামনে চলে আসলে এইটুকু কিন্তু অ্যানসারে চলে আসবে। লগ এর ডিফারেন্ট টাইপের মেথড কিন্তু আসে, সেটা হলো যেমন ধরেন log, এখানে x এর পাওয়ার 4 আছে, আর মনে করেন এখানে কত, যে এখানে 2 আছে।
এখন এখানে x এর মান কত হবে, এই ধরনের ম্যাথও কিন্তু আমাদের বের করতে বলে। তো এই ধরনের ম্যাথগুলো আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ 2 এর পাওয়ার স্কয়ার হবে আর 4টা কিন্তু ওই পাশে যাবে, সেই ক্ষেত্রে x এর মান কিন্তু 2 আসবে। তো এই ধরনের ম্যাথও কিন্তু বারবার আসছে, আপনি শুধু রোলসটা ভালোভাবে বোঝেন, ম্যাথ নিজেই সলভ করতে পারবেন। ক্রমিক সমানুপাতি নিয়ে আমি আগে কথা বলছি, এখানে এক নাম্বার বলছে যে a b আর একটা কি c, ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। তো ক্রমিক সমানুপাতি মানে a/b = b/c, তার মানে a/b = b/c, তার মানে b² = ac। তো এটাই হবে রাইট, বা এটা কিন্তু সূত্রগুলো আপনি জানা থাকতে হবে, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আজ আর বলবো না। এবার আমরা জ্যামিতি নিয়ে একটু কথা বলি। এখানে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো আসে, চতুর্ভুজ সংক্রান্ত যে একদম বেসিক যে সমস্যাগুলো সেগুলো সাধারণত আসে, তারপরে সম্পূরক পুরকোণ সম্পর্কিত সমস্যাগুলো আসে। এখানে আপনাকে জানতে হবে যে একটা ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু কত হয়, 180 ডিগ্রি হয়। যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি সম্পর্কিত সমস্যা কিন্তু প্রচুর আসে। যেমন এক নাম্বার দেখেন, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত তারা দিচ্ছে 2:3:4 এই অনুপাত। তাহলে কোণগুলোর মান হচ্ছে, বা বৃহত্তম কোণ মান বা ক্ষুদ্রতম কোণের মান এরকম কিন্তু আসে। তো একটা যদি আমরা 2x ধরি, আর একটা 3x, আর একটা 4x ধরবো, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এগুলো যদি আমি যোগ করি সমান সমান 180 লিখতে পারবো। এখান থেকে x এর মান বের করবো, আর পরবর্তীতে তাহলে প্রথম কোণের মান হবে 2 x এর মান, দ্বিতীয় কোণের মান, তৃতীয় কোণের মান। আমাদের যদি ক্ষুদ্রতম কোণের কথা বলে তাহলে যে 2x এর মানই হবে ক্ষুদ্রতম কোণ, যদি বৃহত্তম কোণের কথা বলে তাহলে 4x হবে কিন্তু আমাদের বৃহত্তম কোণের মান। তো সিমিলারলি চতুর্ভুজের দেখেন, তিন নাম্বার ডাক্তার দেখেন যে চতুর্ভুজের আবার চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের কোণগুলো হচ্ছে দেওয়া আছে কিরকম, 1:2:2:3। তাহলে একইভাবে আমি x * 2x * 2x * 3x ইনটু লেখার দরকার নেই, কোণ দিলাম আমি আর কি। যেগুলো হচ্ছে তার কোণ, টোটাল কোণ, চারটা কোণ, তাহলে চার কোণের সমষ্টি সবগুলো যোগ করলে কত হবে, সমান সমান হবে 360 ডিগ্রি। সেখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম বের করা কিন্তু কোনো ফ্যাক্ট না। এখন বিগত প্রায় প্রতিটা নিবন্ধনে কিন্তু এই সম্পূরক কোণ পুরক কোণ সম্পর্কিত সমস্যা আসছে। তো সম্পূরক দেখেন, সম্পূরকে অক্ষর কয়টা, 1 2 3 4 5। এই জন্য মনে রাখবেন সম্পূরকে বেশি মান, বড় মান হয়, আর পুরকে কিন্তু অক্ষর সংখ্যা কম, পুরকে হয় হলো 90। এটা হলো মনে রাখার টেকনিক। আসলে সম্পূরক বলতে যদি দুইটা কোণের, ধরেন এটা যদি কোনো কারণে 80 ডিগ্রি হয়, এটা হবে তাহলে 100 ডিগ্রি। কারণ 100 ডিগ্রি সম্পূরক কোণ 80 ডিগ্রি সম্পূরক কোণ 100 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক কোণগুলোতে কিন্তু দুইটা মিলে কত হয়, 180 হয়। একইভাবে পূরক কোণ যদি বলেন আপনি, পূরক কোণ কিন্তু দুইটা মিলে, যেমন ধরেন এটা যদি কোনো কারণে 50 হয় তাহলে এটা কিন্তু কি হবে, 40 হবে, বা আপনি কম বেশি যাই হোক দুইটা মিলে কিন্তু 90 হতে হবে। তো অনেক সময় কিন্তু কোশ্চেনে আসে যে একটা কোণ, যেমন ধরেন 2 নম্বরটা দেখেন যে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে একটা কোণ 70 হলে আরেকটা কোণ কত হবে, দুইটা মিলে কত হতে হবে, 180 হতে হবে। তাহলে 180 থেকে আপনি যদি 70 বাদ দেন তাহলে এখানে 0 1 1 110 হবে, তাহলে আরেকটা কোণ হবে 110। তাহলে 70 ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে সম্পূরক কিন্তু কত হবে, 110 হবে। আমরা এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর আসে, আপনারা একটু দেখে নেবেন কিন্তু এগুলো। এছাড়াও আমাদের কিন্তু সমবাহু সমদ্বিবাহু সংক্রান্ত কিন্তু সমস্যা আসে, যে সমবাহু যেটা সবগুলো বাহু যার সমান, তখন কিন্তু আমরা √3/4a² এটা হয় তার ক্ষেত্রফলের সূত্র। অনেক সময় কিন্তু সূত্র চেয়ে বসে যে সমবাহু ত্রিভুজের, অর্থাৎ সবগুলো বাহু যার সমান, প্রত্যেকটা বাহুর পরিমাণ যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে, √3/4a²। আবার কোন সময় বলে যে সমবাহু ত্রিভুজের একটা বাহুর পরিমাণ যদি 5 হয় তাহলে সবগুলাই বাহু 5 হবে, তার সূত্র কি হবে, তাহলে √3/4 এখানে 5² এভাবে আমরা বের করতে পারবো। আবার সমদ্বিবাহু সংক্রান্ত কিন্তু সমস্যা আসে, সমদ্বিবাহু মানে তার দুইটা বাহু সমান, তাহলে এটা যদি b ধরি সমদ্বিবাহু, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, b/4 √4a² - b²। এই সূত্র দুটি অবশ্যই মনে রাখবেন, আপনি শিওর থাকতে পারেন সমদ্বিবাহু বা সমবাহু একটা কিন্তু আসবেই। এছাড়াও রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই সূত্রগুলো আলাদাভাবে আসে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে সেটা কিন্তু আসে। তারপরে ধরেন আপনার বর্গ যদি দেওয়া থাকে, বর্গের অনেক সময় কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, যে বর্গের একটা বাহু যদি কোনো কারণে ধরেন 3 হলো, তাহলে তো প্রত্যেকটা বাহুই 3, তাই না? এখন বলছে তার কর্ণের দৈর্ঘ্য কত, তো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, তাহলে এখানে যদি 3 হয় তাহলে √2 এরকম হবে। আবার পরিসীমা কিন্তু আসে, আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে, পরিসীমা মানে চার বাহুর যোগফল, তার মানে 4a, এটা হলো পরিসীমার সূত্র। একইভাবে কিন্তু আমাদের আয়তক্ষেত্রেরও কিন্তু পরিসীমা দিয়ে কিন্তু অনেক সময় সমস্যা আসে। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে একটা হবে লেন্থ আর একটা হবে উইডথ, এগুলো কিন্তু আমরা জানি। আবার ত্রিভুজের কিন্তু সরাসরি আসা হবে একটু ভূমি গমন উচ্চতা, অনেক সময় ভূমি দেওয়া থাকে উচ্চতা চেয়ে বসে, অনেক সময় ক্ষেত্রফলে চেয়ে বসে। বৃত্ত সম্পর্কিত সমস্যা, যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, মজার ব্যাপার 3 গুণ বৃদ্ধি করলে মানে 3 এর উপর স্কয়ার, তাহলে 9, ওটাই কিন্তু অ্যানসার হবে। এইটা কিন্তু প্রায় প্রত্যেকটা নিবন্ধনে কিন্তু স্কুল পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে একটু হোক, বা আপনি বলে যে মানে প্রবাসক হোক, এটা কিন্তু বারবার এসেছে যে বৃত্তের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করলে, 2 গুণ বৃদ্ধি করলে, 4 গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি করবে, এরকম। আবার এটা কিন্তু রিভার্স কেউ শিখি, যদি ক্ষেত্রফল যদি 9 গুণ বৃদ্ধি হয়,
ক্ষেত্রফল ধরেন 9 গুণ বৃদ্ধি করছে, যদি ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করা বলে তখন ব্যাস কত হবে? তখন কিন্তু আপনি কি করবেন, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেটাকে শুধু রুট ওভার করবেন। এটি কিন্তু খেয়াল রাখবেন, যদি ব্যাসের দৈর্ঘ্য বাড়ানোর কথা বলা থাকে তাহলে কিন্তু সেটার উপর স্কয়ার করলে হয়ে যায়। আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, এই ক্ষেত্রফলে তো বৃদ্ধি করা হয়েছে, তখন কিন্তু তার ব্যাস যদি বের করতে বলে রুট ওভার কিন্তু করলে কিন্তু হয়ে যাবে। এছাড়া ত্রিকোণমিতিক সমস্যা যাদের অনেক প্রবলেম মনে করেন তারা স্কিপ করতে পারেন। আর তাছাড়া ত্রিকোণমিতিক যে সমস্যাগুলো অনেক বেশি কঠিন সমস্যা দেয় না, যেমন এই টাইপের ম্যাথ দেয় যে একটা মনে করেন একটা উচ্চতা একটি ভেঙে গেছে, ভেঙে গিয়ে ভাঙা অংশ এইভাবে কোণ তৈরি করছে, তাহলে এখন পুরোটার দৈর্ঘ্য দেওয়া থাকে, এখানে বলে যে তাহলে কত উচ্চতায় ভাঙছে এটা বের করতে বলে। এগুলো কিন্তু আসলে ত্রিকোণমিতিক ভাবে আমরা মানে সাইন এবং ট্যান, সাইন থিটা এবং ট্যান থিটা দ্বারা এগুলো আমরা করে নিতে পারি। আবার অনেক সময় যে উন্নতি কোণ দেওয়া থাকে, যেরকম ধরেন যে এখানে যে বললো যে এটা একটা মিনার, মিনারের পাদদেশ থেকে এইটার মান দেওয়া থাকে, অনেক সময় এটার মান দেওয়া থাকে, অনেক সময় এটার মান দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে। তো ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু আসলে এগুলা আপনারা অনেকে স্কিপ করবেন, কিন্তু দেখেন এখানে বারবার কমন জিনিস কিন্তু বারবার আসে, তো সেক্ষেত্রে এগুলো একটু দেখে নিতে পারেন। আমরা ত্রিকোণমিতি সম্পর্কিত একটা ম্যাথ করি, যেমন 8 নাম্বারটা দেখেন যে 18 মিটার দীর্ঘ একটি মই, তাহলে 18 মিটার দীর্ঘ একটা মই কি বলছে, মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে দেয়ালের সাথে, আচ্ছা মইটা একটা দেয়ালের সাথে এইভাবে আছে আর কি, এটা মনে করেন দেয়াল, মই এইভাবে হেলান দিয়ে রাখছে। আচ্ছা, তো ময়ের দৈর্ঘ্য 18 মিটার, ঠিক আছে, আমি ময়ের দৈর্ঘ্য 18 মিটার দিলাম, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, কোণে উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা কত, তার মানে এই যে এটার মান কত সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। এখন এখানে কি কি দেওয়া আছে দেখেন, এখানে কিন্তু লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। তো লম্ব অতিভুজ কোথায় ব্যবহার করা হয়? সমুদ্রের লবণ আছে, লবণ আছে কি, সমুদ্র মানে সাইন, সাইন এখানে 30 ডিগ্রি, সমুদ্রের লবণ, লবণ মানে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ, এটা হলো অতিভুজ 38, তাহলে এখানে হচ্ছে হাফ সমান সমান h/18, তাহলে এখানে কত হবে, আমরা 2h সমান সমান 18, অতএব h সমান সমান হবে 9, তাহলে কিন্তু এটা হবে 9 মিটার। তো এই ধরনের সহজ ম্যাথগুলো কিন্তু এসে থাকে স্কুল পর্যায়ে 2 বা যারা ম্যাথে অনেক উইক তাদেরকে এগুলো আমি স্কিপ করতে বলবো। এবার আসেন আমরা বীজগাণিতিক কিছু সমাধান থাকে, যেটা আমরা বীজগাণিতিক বাস্তব ভিত্তিক সমস্যা, যেটা একটি সংখ্যা 650 হতে যত বড় 820 থেকে তত ছোট, এই ধরনের ম্যাথগুলা যত বড় তত ছোট, এই ম্যাথগুলো কিন্তু রিপিটেডলি বারবার এসেছে। তো এই ধরনের ম্যাথগুলো আপনি জাস্ট কি করবেন, 650 যে দুটো ম্যাথ সংখ্যা দেওয়া থাকবে 820, দুটো যোগ করে দুটো ভাগ করলে কিন্তু আপনি অ্যানসার পেয়ে যাবেন, একদম শর্টকাট। আর বিস্তারিত করতে চাইলে তো আমার প্লেলিস্ট আছেই। আমাদের এক ধরনের ম্যাথ আসে যে সেটা হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকে, বিশেষ করে ভগ্নাংশ দেওয়া থাকে, যেমন √3 আছে, তারপরে √ওভার কত 0.3 আছে, তারপরে ধর 1/3 আছে, তারপরে 2/5 আছে, কোনটা বড় বা কোনটা ছোট, এই ধরনের মানে প্রবলেম কিন্তু এসে থাকে। এগুলো হচ্ছে যে খেয়াল রাখবেন, এখানে কিন্তু √ওভার দেখে যেটা সবার ছোট কেটে কিন্তু বলা যাবে না, কারণ এগুলো আমি করে দেখিয়েছি বিস্তারিত। আর তাছাড়া নরমালি যদি এরকম ধরেন ভগ্নাংশ দেওয়া থাকে, আপনি শুধু করে নিচে এভাবে গুণ করে, যেমন 3 × 6 আর 5 × 5, তাহলে এখানে যেহেতু 5 আসছে, এখানে যেহেতু 6 আসছে, তাহলে মানে এই ভগ্নাংশটা বড় হবে আর এই ভগ্নাংশটা কিন্তু ছোট হবে, এইভাবে কিন্তু ভগ্নাংশের তুলনা করতে পারি। এছাড়াও এক ধরনের ম্যাথ আমি প্রচুর আসতে দেখেছি, মানে যে সলভ করেছি, যে দুটি সংখ্যার কি বলে যে বর্গের অন্তর, দুটি সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া, ধরেন 199 দেওয়া, দুটি সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুটি কত। তো সেক্ষেত্রে আমরা কি করি, দুটি সংখ্যা, একটা সংখ্যা যদি x আর একটা সংখ্যা x+1, তাহলে তাদের বর্গের অন্তর মানে এইভাবে অন্তর হয়, অন্তর কত 199, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসালে ক্যালকুলেশন কিন্তু হয়ে যায়। তাছাড়া এই ম্যাথটা আমরা সহজেই করতে পারি, যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে আসলে 1 যোগ করে 2টা ভাগ করলে কিন্তু বৃহত্তম সংখ্যাটা বের হয়ে যায়। যেমন এখানে বৃহত্তম সংখ্যাটা কত হবে, তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা হবে কিন্তু এখানে 200 কে 2টা ভাগ করলে কত হবে 100, তাহলে একটা যদি বৃহত্তম যদি 100 হয় তাহলে ক্ষুদ্রতম হবে 99, যেহেতু এগুলা পর সংখ্যা, যে ক্রমিক সংখ্যা, যে দুটি দাগগুলো কেমন ভাবে আসে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুটি কত বা বৃহত্তম সংখ্যা কত বা ক্ষুদ্রতম সংখ্যা কত, এইভাবে কিন্তু এসে থাকে। এছাড়া এক ধরনের ম্যাথ এসে থাকে, সেটা হচ্ছে যে একটা এরকম রেখা ধরেন, তার যে 1/4 উপর বা 1/3 এর উপর যদি আপনি বর্গ অঙ্কন করেন, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল আগের বর্গের ক্ষেত্রফলের তুলনায় কেমন হবে। অর্থাৎ আপনি যদি এটা এই যে এইভাবে যদি আপনি ভাগ করেন, কয় ভাগ করলাম, 1 2 3 4 4 ভাগ করলাম। এখন এখানে যদি একটা এইভাবে বর্গ অঙ্কন করি, আর এই যদি এটা মিলে একদম এইভাবে পুরোটা যদি বর্গ অঙ্কন করি, এখন কথা হলো যে এই যে এখানে যে বর্গটা অঙ্কন করলাম, এটা 1 অংশের উপরে, আর এই পুরোটা হলো 4 অংশের উপরে, তাহলে এই অংশের উপর বর্গ অঙ্কন করলে ক্ষেত্রফল হবে 1 বর্গের, আমরা জানি ক্ষেত্রফল স্কয়ার হয়, আর পুরোটার বর্গের ক্ষেত্রফল স্কয়ার, সেটা হবে কত 16, তাহলে একটা ক্ষেত্রফল পেলাম 1 আর একটা ক্ষেত্রফল পেলাম আমরা 16, তার মানে 1/4 এর উপর একটা রাশির 1/4 এর উপর যদি বর্গ অঙ্কন করা হয়, 1/4 উপর যদি বর্গ অঙ্কন করা হয়, সেটা কিন্তু কি হয় যে বৃহত্তমটা কিন্তু জাস্ট নিচের সংখ্যার উপর স্কয়ার করে দিবেন, তাহলে এই যে 16 গুণ, অর্থাৎ যে এটার তুলনায় বৃহত্তম যে বর্গ তার ক্ষেত্রফল হয় 16 গুণ, আর এটা কিন্তু 16 গুণ কম হয়।
এই টাইপের ম্যাথও কিন্তু এসে থাকে। তো বন্ধুরা, কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যাতে সবারই উপকার লাগে, এবং সবচেয়ে বড় কথাটা আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, বেসিক্যালি এই টপিকগুলো নিয়ে যদি আপনারা একটু গবেষণা করেন, একটু দেখেন, শুধু নিয়মটা দেখেন বন্ধুরা, অবশ্যই মনে মুখস্থ করবেন না। দেখবেন আমি বিশ্বাস করি 15 থেকে 20 মার্ক আপনি আজকের ক্লাস যদি পুরোটা দেখে থাকেন, 15 থেকে 20 মার্ক কভার করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।